আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই। অত্যন্ত কুৎসিত, অত্যন্ত কদর্য, অত্যন্ত নিম্নরুচির, মানে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিম্নরুচি। এবার মুখ্যমন্ত্রী যদি বলে বিজেপির ওই নেতা তো বলেছিল, তাহলে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিন। মানে বিজেপির কোন লোক কথা বলেছিল, সিপিএম এর কোন লোক কথা বলেছিল, তার জন্য ধারাবাহিকভাবে আপনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আপনি ব্যক্তিগতভাবে ওই ধরনের কথা বলবেন, ব্যক্তি পরিসরের জায়গায় ঢুকে যাবেন। এটা অত্যন্ত লজ্জাজনক, এটা অত্যন্ত নিম্নমানের, ওটা অত্যন্ত মানে নিম্ন রুচির। মুখ্যমন্ত্রী, আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবাংলাটাকে আপনি কিভাবে নিয়ে যাচ্ছেন। সৌমিত্র খানের সাথে সৌমিত্র খানের ওয়াইফ যে সুজাতা খান, তাদের একটা লিগ্যাল ডিভোর্স হয়ে গেছে এবং তারপরে মানে তাদের মতন দুজন ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, সংবিধানের 19 নম্বর ধারায় সুজাতা খানও স্বাধীন ব্যক্তি আর সৌমিত্র খানও স্বাধীন ব্যক্তি, তারা তাদের মতন জীবন নির্বাহ করবেন। সেটাকেও আপনি নির্বাচনী রাজনীতিতে নিয়ে আসবেন, সেটাতে মধ্য দিয়েও ইমোশন কাজ করাবেন, সেটা নিয়েও আপনি সেল করবেন। তারা দুজন তো কেউ বলেনি। যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা, তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আমার আরও কয়েকজন আছে, কটা আমি জানি না। সুজাতা কী করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তারা দুজন আদালতে এসে বলেছে যে হুজুর আমরা মিউচুয়াল ডিভোর্স চাই, দুজন মিউচুয়াল ডিভোর্স করেছেন। তারপরে সৌমিত্র খান কাকে বিয়ে করলেন, সুজাতা খান কাকে নিয়ে চললেন, আর সুজাতা খানের চেহারা নিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ভীষণ আপত্তিকর। মুখ্যমন্ত্রীর প্রার্থী হতে পারে, তৃণমূল মানে সুজাতা খান তৃণমূল নেত্রী হতে পারেন, কিন্তু একজন মহিলার বডি নিয়ে, যেটাকে বডি শেমিং বলে, এটা সরাসরি একটা অপরাধ। বডি শেমিংটা অপরাধ, এইভাবে বলা যায় না। জনসমক্ষে আপনি মুখে যা আসছে তাই বলছেন। মুখ্যমন্ত্রী আপনি মানে সুজাতা খানের বডি নিয়েও বলছেন, আবার রামকৃষ্ণ মিশন নিয়েও বলছেন, আবার আপনি ভারত সেবা সংঘ নিয়েও বলছেন। আপনার মুখে যা আসছে তাই, শুধু একটাই কারণ, আপনার সাথে পুলিশ আছে, আপনার সাথে মানি পাওয়ার আছে, মাসল পাওয়ার আছে, এবং সরকারি প্রশাসনকে আপনি অপব্যবহার করে যে কোনো মানুষকে দুমড়ে মুচড়ে দিতে পারেন। অত্যাচারের চূড়ান্ত নগ্ন অবস্থা ছাড়া এটাকে আমি আর কি বলবো। আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয়, যে দেশ বিরোধী, দেশদ্রোহী। হচ্ছে দেশদ্রোহী কারা? মানে যারা রামকৃষ্ণ মিশনকে সমালোচনা করেন। দেশদ্রোহী কারা? যারা ভারত সেবা সংঘকে সমালোচনা করেন। দেশদ্রোহী কারা? যারা ইসকনকে সমালোচনা করেন। দেশদ্রোহী কারা? যাদের শাসনকালে পশ্চিমবাংলাটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা পশ্চিমবাংলার দুর্নীতিগ্রস্ত করেছে, তারা দেশদ্রোহী নয়? দেশদ্রোহী কারা? যারা ভোট লুট করে না, ভোট লুট করে। যারা দেশদ্রোহী কারা? যারা পঞ্চায়েত নির্বাচনে প্রায় 75টা লাশের বিনিময়ে নির্বাচনে জয়ী হয়, তারাই তো দেশদ্রোহী। দেশদ্রোহী তারাই যারা বাঙালিকে কয়েকশো বছরে পিছিয়ে দিয়েছে। দেশদ্রোহী তারাই যারা প্রতিশ্রুতি দিয়েছিল, নতুন স্বপ্ন দেখিয়েছিল 2011 সালে, যাদের নির্বাচনী ইশতেহারের উপর ভর করে বহু মানুষ ভোট দিয়েছিলেন। সেই মানুষগুলোর প্রতি বিশ্বাসঘাতকতা যারা করেছেন, তারা দেশদ্রোহী নন? দেশদ্রোহী কারা? যারা মানে রাজ্যের ক্রমাগত বোম বিস্ফোরণ ঘটছে অথচ চকলেট বোম বলে চালিয়ে দিচ্ছেন, তারা নয়? যারা বকটয়ের 11 জনের গণহত্যার পরে বলেন সিলিন্ডার থেকে বাস্ট হয়ে মৃত্যু হয়েছে, টিবি বাস্ট হয়ে মৃত্যু হয়েছেন, দেশদ্রোহী তারা নন? ফলে দেশদ্রোহীর যে ব্যাখ্যা বিশ্লেষণ তারা করছেন, খুব পরিষ্কার করে আমি বলছি, তারাই দেশদ্রোহী। যারা মানে যুবকদের চাকরি দিতে পারছে না, তারাই দেশদ্রোহী। যারা আইন শৃঙ্খলাকে নিজের দলের কাজে ব্যবহার করছে, তারাই দেশদ্রোহী। যারা আদালতের উপর গালমন্দ করছে,
তারাই দেশদ্রোহী। যারা রাজশেখর মান্তা থেকে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি যখন ছিলেন, তাদের বিরুদ্ধে বিষাদগার করে পোস্টার মারা, তাদের ব্যক্তিগত আক্রমণ করা, তারাই দেশদ্রোহী। দেশদ্রোহী তারাই যারা পুলিশ প্রশাসনকে ব্যক্তিগত কারণে ব্যবহার করেন। দেশদ্রোহী তারাই যারা ভোট লুট করেন। দেশদ্রোহী তারাই যারা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলেছেন। দেশদ্রোহী তারাই যারা বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করছেন সরকারি কোষাগার থেকে। আমি দেশদ্রোহী বলছি, কেন বলছি? যে ভদ্রলোক নাথুরাম গডসে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে, তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না। ভারতবর্ষের যে ধারণা আজকের দিনের, তার জন্মদাতা হলো গান্ধীজি। আর নাথুরাম গডসে সেই রকম একটা মানুষকে মেরেছিলেন, ফলে দ্ব্যর্থহীন ভাষায় সেই মানুষটাকে, নাথুরাম গডসেকে যারা নিন্দা করতে পারে না, আমি মনে করি সেটা তাদের দুর্বলতা। ফলে অভিজিৎ গাঙ্গুলিকে কোনো রকম গার্ড করা বা তার ওই নাথুরাম গডসে এবং গান্ধীজির মধ্যে যিনি বিভাজন তৈরি করতে পারেন না, তার রাজনীতি নিয়েও আমার প্রশ্ন থাকবে এবং তার রাজনীতিকেও আমি অপছন্দ করি। কিন্তু যে প্রশ্নটা আসছে যে একজন বিচারপতিকে আমি দেশদ্রোহী বলছি, অথচ সমস্ত ধরনের রাজনীতির আয়োজনই আমার দেশদ্রোহিতার, সমস্ত রাজনীতির আয়োজনের মধ্য দিয়েই বিভাজনের, সমস্ত রাজনীতির মধ্য দিয়েই আমার দুর্নীতির, তাহলে দেশদ্রোহী আমি কাকে বলবো? সদ্য মানে অবসরপ্রাপ্ত একজন বিচারপতি যিনি এখনো পরীক্ষা দেননি, নাকি যারা কয়েক বছর ধরে পরীক্ষা দিয়েছেন, অন্ততপক্ষে কয়েক দশক ধরে পরীক্ষা দিয়ে মানে দুর্নীতি, পশ্চিমবাংলাকে দুর্নীতি আখড়ায় পরিণত করেছেন, অপশাসন করেছেন, নন গভর্নেন্সের রাজ্যে পরিণত করেছেন, শিল্পের খরা এনেছেন, সর্বত্র তোলাবাজি রাজনীতি পরিচালনা করছেন, আমার মতে তারাই দেশদ্রোহী। কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর। লজ্জা করে না? আগে নিজের পকেট মারগুলোকে সামলা, নিজের চোরগুলোকে সামলা। দেখো, এই যে তুই তুকারি, আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? মানে মুখ্যমন্ত্রী যদি বলেন বিজেপির অমুক নেতা তো বলে, আর বিজেপির নেতা বলে, কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন। বিজেপির নেতা যেটা বলে অন্যায় করে, সিপিএম এর নেতা যদি বলে তাকে অন্যায় করে, কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন। আপনি যেভাবে তুই তুকারি করেন, প্রধানমন্ত্রী হোক বা বিভিন্ন নেতা সম্পর্কে আপনি যা তুই তুকারি করেন, আগামী প্রজন্মের জন্য কি রেখে গেলেন? আগামী প্রজন্মের আপনার মূল্যায়ন কিভাবে হবে একবার ভেবেছেন? যে কোনো লোক মানে অন্তত পৃথিবীটাকে সুন্দর করে করার কথা ভাবে। অন্তত সব জায়গায় থাকবে, যে নিম বেগুনেও ডালেও যাতেই খেতে যাবো সবকিছুতেই মোদির ছবি, কেন সকালবেলা উঠে মোদির ছবি দেখি? না না, ওটা উনি ঠিকই বলেছেন। একইভাবে এই প্রশ্নটাও তো আমরা করে আসছি যে বাথরুমের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বাথরুম করতে যাবে কেউ, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি বাথরুমে। আপনি একটা ভাবুন, আপনি কাগজগুলোকে কি করে ফেলেছেন? একটার পর এক কাগজ কিনে ফেলছেন আপনারা, একটার পর একটা কাগজ। এই সময় কাগজটা ছিল সেটাও শুনলাম আপনাদের লোকজনের মাধ্যমেই বিষয়টা হাত বদল হয়ে গেছে। ফলে কোনো কাগজ তো আর কাগজ দেখতে পাচ্ছি না। মানে সমস্ত কাগজগুলো ছিল এক সময় আমাদের, তা কাগজগুলোতেও তো আপনার সব ছবি। 2021 সালের নির্বাচনের সময় সমস্ত মিডিয়াগুলোই আপনার ছিল। স্বাধীন মিডিয়া তার মতন করে আলোচনা, সরকারের সমালোচনা না করলে সেটা আমার মিডিয়া কিসের? মিডিয়ার কাজই তো আয়নাটাকে ধরা। অর্থাৎ রাজা তোমার কাপড় কোথায়, এই রাজা তোমার কাপড় কোথায়, এইটাকে বলাটাই হলো মিডিয়ার কাজ। মিডিয়ার কাজ শাসকের গদি মানে কোলে বসে থাকা নয়। মিডিয়ার কাজ আহা দিদি বলা নয়। মিডিয়ার কাজ দিদি আপনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এটা বলা নয়। মিডিয়ার কাজ হলো আপনার অন্যায় অবিচার, দলের অন্যায় অবিচার, প্রশাসনের অন্যায় অবিচারকে আয়নার মতন করে তুলে ধরা, যাতে আপনি দেখতে পান আপনার অন্যায়গুলোকে।